বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারে দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে এখন পর্যন্ত সবাই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি প্রথমেই ক্লাস শুরু করার পূর্বে অবগত করতে চাচ্ছি যে আগামীকাল থেকে আমি তোমাদের সাথে জুমে ক্লাস নেব, আর আজকে তোমাদের সাথে আমার লাইভের শেষ ক্লাস। তো তোমরা আমি লাইভে যে ক্লাসগুলো নিয়েছি তার মধ্যে আজকের ক্লাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমরা তো জানো যে প্রতিটা অধ্যায়ে প্রতিটা টপিকই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা বিজ্ঞানের ছাত্রছাত্রী। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে লাইভে উপস্থিত হয়েছে 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস নেওয়ার জন্য। তবে যারা 20-21 তারাও ক্লাসে অংশগ্রহণ করবে, কারণ আমি যে অংশটি আলোচনা করব তা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো আমি কোন অধ্যায়টি পড়াচ্ছিলাম। জীববিজ্ঞান উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্ব হতে পরিপাক ও শোষণ নিয়ে আলোচনা করছিলাম, তার বিভিন্ন টপিক নিয়ে। আজকেও তারই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করব অগ্নাশয় নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ অগ্নাশয়ের উপর অনেক চিত্র আছে, এছাড়াও আরও অনেক চিত্র আছে, অগ্নাশয়ের প্রস্থচ্ছেদের চিত্র আছে। তো শিক্ষার্থীরা, সেই চিত্রগুলো আমি তোমাদের সামনে কালারফুল চিত্রগুলো তুলে ধরবো ক্লাসের চলাকালীন সময়। তবে তোমরা আমাকে এখনই অবগত করো আমার ক্লাসে সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর বোর্ডের লেখাটি স্পষ্ট আছে কিনা। শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বই, খাতা, কলম, পেন্সিল, রাবার নিয়ে প্রস্তুত থাকবে। তো আমি তোমাদেরকে আবারও অবগত করতে চাচ্ছি, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে জুমে ক্লাস নেব। আজকেই লাইভ ক্লাস এটি শেষ হবে, শেষ হিসাবে তোমরা নিতে পারো। যদি পরবর্তী নির্দেশনা না আসে তা সেই পর্যন্ত আমরা আগামীকাল থেকে আমি তোমাদের সাথে জুমে ক্লাস নেব। তো শিক্ষার্থীরা, অগ্নাশয়ের উপর তোমাদের যেরকম সৃজনশীল প্রশ্ন আসে তার ধারাবাহিকতায় আমি একটি চিত্র অঙ্কন করে রেখেছি। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন হিসেবে। তো শিক্ষার্থীরা, তোমাদের আমি 6 জনকে দেখতে পাচ্ছি, বাকিরা সংযুক্ত হয়ে যাও যারা অল ক্লিয়ার। ঠিক আছে আবিদা সুলতানা, আগামী ক্লাস থেকে আমি জুম ক্লাস নিব। তোমরা আশা করতে পারো, যদি কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ আমি জুম ক্লাসে সংযুক্ত হব আগামী ক্লাস থেকে। তো আজকে যেই চিত্রটা অঙ্কন আছে বোর্ডে, সেখানে এটা অগ্নাশয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে তোমরা দেখো, এটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্নে এই চিত্রটা তোমরা সৃজনশীলে আরেকবারও দেখেছিলে, তখন আমি এই অংশটাকে যকৃৎ এবং এখানে পাকস্থলীটাকে আমি A, B চিহ্নিত করেছিলাম। তো আজকে আমি এখানে C চিহ্নিত করেছি, যেটা পাতার মতো যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, অবশ্যই তোমরা জানো এটা অগ্নাশয়। আজকে আমি তোমাদের এই অগ্নাশয়ের উপর আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রশ্নটা যদি এভাবে দেওয়া থাকে, A, B অংশটা তোমাদের পড়িয়েছি আমি, এবার C এর অংশটা এভাবে যদি উদ্দীপকটা তৈরি করা থাকে, তাহলে তোমরা কিভাবে লিখবে যে উদ্দীপকটা এভাবে দিয়ে বলা হতে পারে যে উদ্দীপকের C অংশ পরিপাকের ভূমিকা উল্লেখ করো। তাহলে আমরা প্রথমেই বলবো উদ্দীপকের C অংশটি হচ্ছে কি অগ্নাশয়। তারপরে আমরা কি করব, এই অগ্নাশয়ের পরিপাকের ভূমিকাটা আমরা ব্যাখ্যা করব। আর আবার এভাবে প্রশ্ন আসতে পারে যে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে পাতার মতো অংশটি, মানে উদ্দীপকের পাতার মতো গ্রন্থিটির ভূমিকা লিখো। তোমরা সেখানেও বলবা পাতার মতো গ্রন্থিটি হচ্ছে অগ্নাশয়, তারপরে অগ্নাশয় গ্রন্থি, তারপর তোমরা সেই প্রশ্ন উত্তরটা দিবে। তো শিক্ষার্থীরা, সকল বোর্ড 18তে বুঝতে পেরেছ, অর্থাৎ 2018 সালের সমন্বয়ে প্রশ্ন এসেছিল। সমস্ত বোর্ডের প্রশ্ন একরকম ছিল, সব বোর্ডে এই প্রশ্নটা সিলেকশন করা ছিল, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে পাতার মতো গ্রন্থিটির ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে আর পাতার মতো গ্রন্থিটি হচ্ছে কি এই অগ্নাশয়। আমি আজকে এই অগ্নাশয়ের সম্পর্কে ব্যাখ্যা করব, গুরুত্বটা ব্যাখ্যা করব। তোমরা একটু ধৈর্যের সাথে দেখবে। আমি আসলে লাইভ ক্লাসটি কিছুদিন আগেই শেষ করতে পারতাম। ব্যাপারটা ছিল এরকম যে এটা অনেকটা কেমিস্ট্রি টাইপের,
ব্যাখ্যা আছে, বিক্রিয়া আছে, তারপর বর্ণনা আছে। এখন জুম ক্লাসের পরে হয়তো বা তোমাদের অনেকেই ভিডিও করে রাখতে পারো বা অনেকে পারবে না। তারপরে যখন আবার পরীক্ষার আগে তোমাদের গুরুত্বটা যখন বেড়ে যায় তখন তোমরা মনে করো যে আবার ম্যাডাম কী যেন বলছিল, কীভাবে মনে রাখতে পারো না, অনেকে হয়তো বা সম্পূর্ণ মনে রাখতে পারো না, কিছুটা ধারণা নিয়ে রাখতে পারো, কিন্তু তখন আবার এই ভিডিও ক্লাসটা তোমাদের উপকার হবে। তখন তোমরা সেই সময় টেনে দেখে নেবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পাকস্থলী থেকে কোশ্চেন আসবেই আসবে। তাহলে পরিপাক ও শোষণ থেকে অনেক কোশ্চেন আসবে। তবে আগামী ক্লাসটা আমি জুম দিয়ে শুরু করব। তোমাদের মধ্যে অনেকেই জুমের জন্য অস্থির হয়ে আছো। আমি আসলে আমার ছিল যে এই অধ্যায়টা শেষ করে জুমে যাব, তবু আমি চেষ্টা করছি আগামীকাল থেকে ইনশাল্লাহ জুড়ে ক্লাস নেব। তো শিক্ষার্থীরা, এখন আসি আমি অগ্নাশয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। আমি আজকে মূলত এই দুটি প্রশ্ন আলোকেই অগ্নাশয়ের ব্যাখ্যাটা দিব। তাহলে দেখো, উদ্দীপকের সি অংশের পরিপাক প্রক্রিয়া, পরিপাকের ভূমিকা উল্লেখ করো। অথবা এইভাবে আসতে পারে যে উদ্দীপকে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে উদ্দীপকের পাতার মতো গ্রন্থিটির ভূমিকা লিখো, এইভাবে আসতে পারে। তাহলে শিক্ষার্থীরা, এবার আসি অগ্নাশয়টা কি। তোমরা অবশ্যই জানো অগ্নাশয় দেখতে কীরকম, অনেকটা পাতার মতো অথবা যে মরিচের মতো। বোম্বে মরিচ আমরা দেখি যে তার গোড়াটা একটু প্রশস্ত, অগ্রভাগটা কিছুটা সরু, অনেকটা মরিচের মতো বা পাতার মতো, তবে চ্যাপটা একটু মাংসল বিশিষ্ট। তো শিক্ষার্থীরা, চিত্রটা তোমরা দেখে বলতে পারবে অগ্নাশয়টা কেমন দেখতে। তো আমি তোমাদেরকে আবারও বলছি, এটা কোথায় অবস্থান করে। অবস্থানটা তোমরা একটু লক্ষ্য করো। আমি বোর্ড ইউজ করব, কারণ লেখার কোনো বিকল্প নেই। আমি বোর্ড ইউজ করে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদিও তোমরা একাধিক বই পড়বে, একাধিক বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে তোমরা যত বই পড়বে, সায়েন্সের সমস্ত বইগুলো কোনো ভুল লিখবে না, সবাই সঠিক লিখে, কিন্তু একাধিক বই পড়লে সেটা সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপশনটা আসে। তবুও আমি তোমরা হয়তো বা ভাববে যে বই আছে, বইয়ে সব কিছুই থাকে, কিন্তু লেখার প্র্যাকটিস করবে, সব মনে থাকবে। তো শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে বলছি যে অবস্থান, পাকস্থলী অগ্নাশয়ের অবস্থানটা কোথায়। আমি অগ্নাশয় সম্পর্কে ব্যাখ্যা করব, কিন্তু অগ্নাশয়ের অবস্থানটা আমাদের একটু জেনে রাখা দরকার। অবস্থানটা খুব সংক্ষেপে ব্যাখ্যা করব, তোমরা চেষ্টা করো বোঝার জন্য। তো অবস্থানটা কোথায়, অগ্নাশয় উদর গহ্বরের পাকস্থলীর নিচে। তোমরা এই চিত্রটা দেখতে পাচ্ছ, পাকস্থলীর নিচে, উদর গহ্বরের নিচে যে পাকস্থলীটা আছে, উদর গহ্বরের তোমার অগ্নাশয় পাকস্থলীর নিচে এই যে ডিউড্যানামটা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে, এই যে ডিউড্যানাম, এই অংশটা দেখতে পাচ্ছ, এই ডিউড্যানামের, শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে ডিউড্যানামে এবং প্লিহার সঙ্গে এরা সমান্তরালভাবে অবস্থান করছে। দেখো, এটা হচ্ছে প্লিহা আর এটা হচ্ছে ডিউড্যানাম। ডিউড্যানাম এবং প্লিহার মাঝামাঝিতে এটা এই অগ্নাশয়টা সমান্তরালভাবে অবস্থান করছে। এই হলো অগ্নাশয়ের অবস্থান। তারপরে যদি আমি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে গঠন। এখন আমি গঠন ব্যাখ্যা করছি, তোমরা লক্ষ্য করো। এবার হচ্ছে গঠন। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো গঠনটা কীরকম। গঠনের ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো। আমি মাহিদুলকে দেখতে পাচ্ছি, শিয়াবুল হাসান দেখতে পাচ্ছি, তারপরে আচ্ছা ঠিক আছে, আমি সামনে এগিয়ে যাচ্ছি। তাহলে দেখো, অগ্নাশয়টা লম্বাটে, তারপরে হচ্ছে চ্যাপ্টা আকৃতির, গোলাপি ধূসর বর্ণের নরম অংশ। তোমরা চিত্রতেই বুঝতে পারছো, এটা লম্বাটে, কিছুটা লম্বাটে, চ্যাপ্টা আকৃতির, মাংসল অনেকটা। এখানে যেহেতু আমি বোর্ডের চিত্রটা এঁকেছি, তাই চিত্রটাকে গোলাপি মনে হচ্ছে না। আমি তোমাদের সামনে এখন একটি চিত্র তুলে ধরবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অগ্নাশয়টা যে গোলাপি, কিছুটা গোলাপি বর্ণের, গোলাপি ধূসর বর্ণের। চিত্রটা তোমরা এবার একটু দেখে নাও শিক্ষার্থীরা। এবার দেখো, এই চিত্রটা দেখেই তোমরা কি বুঝতে পারছো অগ্নাশয়ের বর্ণটা। এটা অনেক সময় তোমাদের শিক্ষার্থীরা, তার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি, তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আসে সেখানে কিন্তু তোমাদের স্লাইড দেওয়া থাকবে। স্লাইডের মধ্যে অগ্নাশয়ের স্লাইড দেওয়া থাকে, তাই তোমরা সেখানে নাম্বারটাও নেওয়ার জন্য এই অগ্নাশয়ের প্রস্থচ্ছেদে চিহ্নিত যে স্লাইডটা দেওয়া থাকবে, সেখানে তোমাদের শনাক্তকরণ ও শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। সেখানে তোমাদের 2 নাম্বার বরাদ্দ থাকবে। অর্থাৎ চিত্রটা দেখে তোমাদের বলতে হবে যে প্রদত্ত নমুনাটি হচ্ছে অগ্নাশয়ের প্রস্থচ্ছেদের অংশবিশেষ। তারপরে এবার তোমরা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবে। এখন আমি যে ব্যাখ্যাটা দিব, বর্ণনা করব, সেটা কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্য। তো তোমরা
দেখো, চিত্রটা দেখে একটু বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে শিক্ষার্থীরা। এবার দেখো, এই যে অগ্ন্যাশয়টা দেখতে পাচ্ছ, তাহলে আমি যদি বলি যে অগ্ন্যাশয়টা হচ্ছে লম্বাটে চ্যাপ্টা আকৃতির, গোলাপি ধূসর বর্ণের এবং নরম মাংসল। এটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে মিশ্র প্রকৃতির এটা গ্রন্থি। তো শিক্ষার্থীরা, এটা কিন্তু অনেকটা, আমি তোমাদেরকে চিত্রটা, আমার যে চিত্রটা আছে সেই চিত্রটা দেখো, এটা চিত্রটার মধ্যে কি বলছে, পাতার মতো। তারপরে হচ্ছে এটা দৈর্ঘ্যটা দেখে রাখো, মনে রাখার জন্য দৈর্ঘ্যটা একটু খেয়াল রাখো। তো দৈর্ঘ্যটা হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার। এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় দৈর্ঘ্যটা হচ্ছে প্রায় 12 থেকে 15 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে দেখো শিক্ষার্থীরা, আর চওড়া প্রস্থ হচ্ছে, এটার প্রস্থ হচ্ছে কত, প্রস্থটা হচ্ছে 5 সেন্টিমিটার, প্রায় 5 সেন্টিমিটার। এই হচ্ছে এটার দৈর্ঘ্য এবং প্রস্থ। তো শিক্ষার্থীরা, এবার তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু 3টি অংশে বিভক্ত। হ্যাঁ, এটা হচ্ছে 3টি অংশে বিভক্ত। একটা হচ্ছে, এই অংশটা হচ্ছে মস্তক, এটা হচ্ছে লেজ, আর মাঝখানের অংশটা হচ্ছে দেহ। তাহলে এটার 3টি অংশ, মস্তক, দেহ এবং লেজ, 3টি অংশ নিয়ে গঠিত। এবং মস্তকের অংশটা অত্যন্ত প্রশস্ত, তুলনামূলকভাবে খুবই প্রশস্ত, এবং মস্তকের এই অংশটা প্রশস্ত এবং এটা ডিউডেনামের সাথে যুক্ত। আর প্রান্তভাগটা হচ্ছে অনেকটা সরু এবং সেটা প্লীহার পর্যন্ত পৌঁছে গেছে, প্লীহা পর্যন্ত এই অগ্রপ্রান্তটা পৌঁছে গেছে। এবং প্লীহা এবং অগ্রপ্রান্ত এবং পশ্চাৎ, অর্থাৎ মস্তক ও লেজের মাঝামাঝি যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, যেই অংশটা, সেটা হচ্ছে দেহ। তাহলে এটাকে 3টি অংশে ভাগ করা হচ্ছে। তাহলে মস্তকটি কি হচ্ছে, চওড়া এবং এটি ডিউডেনামের সাথে যুক্ত। আর দেখো, আর লেজটা হচ্ছে, লেজ অংশটি সরু এবং প্লীহা পর্যন্ত বিস্তৃত। মস্তক আর লেজের মাঝখানে অংশটাকে আমরা কি বলছি, দেহ। অগ্ন্যাশয়ের শিক্ষার্থীরা, এখানে কিন্তু এনজাইম আছে। অগ্ন্যাশয়ের এনজাইম নিঃসরণকারী গ্রন্থিগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো নালী বের হয়ে একত্রিত হয়ে সেটা হচ্ছে অগ্ন্যাশয় নালী গঠন করেছে। তোমরা দেখো, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো নালী একত্রিত বের হয়ে একত্রে মিলিত হয়ে একটি ঐসার নালী বা অগ্ন্যাশয় নালী গঠন করেছে। তোমরা সেটা চিত্রে স্পষ্ট দেখতে পাচ্ছ। আমি আবারও বলছি, অগ্ন্যাশয়ের ক্ষেত্রে, অগ্ন্যাশয়ের মধ্যে প্রধান অগ্ন্যাশয় নালী, শিক্ষার্থীরা, অগ্ন্যাশয়ের এনজাইম নিঃসরণকারী গ্রন্থিগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নালিকাগুলো বেরিয়ে একত্রিত হয়ে এরা কি করেছে, প্রধান অগ্ন্যাশয় নালী, অর্থাৎ যাকে বলা হয় ওয়িনসাং নালী গঠন করেছে। এই নালীটি অগ্ন্যাশয়ের দৈর্ঘ্য বরাবর এসে পিত্ত নালীর সঙ্গে মিলিত হয়ে অ্যাম্পুলা অফ ভাটারের মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করেছে। অ্যাম্পুলা অফ ভাটারের মাধ্যমে সেটা এই ডিউডেনামের মধ্যে প্রবেশ করেছে। তাহলে শিক্ষার্থীরা, এটার গঠন সম্পর্কে আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো, এই অংশটার মধ্যে, তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু বুঝতে পারছি না, তোমরা রিপ্লাই করবে, অন্তত বুঝো কিনা, বুঝতে পারছো কিনা বা পারছো না সেটাও জানাবে। তো অগ্ন্যাশয়ের মধ্যে কিন্তু বহিঃখরা, তোমরা নিশ্চয়ই জানো যে অগ্ন্যাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়। অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। অনেক সময় এটা অনুধাবন প্রশ্ন হিসাবে একটি প্রশ্ন আসে যে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন। এটা বহুবার এই কোশ্চেনটা এসেছিল। বিষয়টি হচ্ছে, অগ্ন্যাশয়ের মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থিও পাওয়া যায় এবং বহিঃখরা গ্রন্থিও পাওয়া যায়। এই দুই ধরনের গ্রন্থি এক অগ্ন্যাশয়ের মধ্যে পাওয়া যায় বলে এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়। আমি সেটিও ব্যাখ্যা করব, বহিঃখরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয় কী ভূমিকা রেখেছে আর অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে অগ্ন্যাশয়ের নিঃসৃত রস কী ভূমিকা রেখেছে খাদ্য পরিপাকের ক্ষেত্রে, এটাও আমি তোমাদের ব্যাখ্যা করব। তবে মনে রাখবে, অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন ব্যাখ্যা করো। এটি অনুধাবন হিসাবে বহুবার এই প্রশ্নটি এসেছিল। তাহলে এই তার গঠনের মধ্যে তোমরা বলবে যে অগ্ন্যাশয়ের মধ্যে কি আছে, অগ্ন্যাশয়ে বহিঃখরা এবং অন্তঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত, আর সেজন্য অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।
তাহলে শিক্ষার্থীরা অগ্নাশয়ের মধ্যে যে বহিঃখরা গ্রন্থি আছে, তাহলে আমি সেই বহিঃখরা গ্রন্থির একটি চিত্র তোমাদেরকে সামনে তুলে ধরে তার ব্যাখ্যা দেব। আশা করি চিত্রটা দেখে যদি তোমরা আমার কথাগুলো শুনে মিলিয়ে নাও তাহলে খুবই সহজ লাগবে। এবং আমি সেজন্য সবগুলো চিত্র বোর্ডে আঁকিনি, কিন্তু কালারফুলের ব্যাপার আছে, তার বিভিন্ন অংশগুলো বোঝার জন্য কালারফুলের চিত্র প্রয়োজন আছে। তো আমি তোমাদেরকে এখন বহিঃখরা গ্রন্থি আমি এখানে তোমাদের দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা তোমরা প্রথমেই এই অংশটা লিখে নাও যে অগ্নাশয়ের গ্রন্থি। আচ্ছা, তাহলে প্রথমেই লিখে নাও অগ্নাশয় গ্রন্থি। হ্যাঁ, অগ্নাশয় গ্রন্থিটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি অগ্নাশয় গ্রন্থি কয় প্রকার? দুই ধরনের। একটা হচ্ছে বহিঃখরা গ্রন্থি, আরেকটি হচ্ছে অন্তঃখরা গ্রন্থি। আচ্ছা শিক্ষার্থীরা, এবার দেখো আমি তোমাদেরকে বহিঃখরা গ্রন্থিটি নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিচ্ছি। বহিঃখরা গ্রন্থি, তোমরা চিত্রটি দেখো, এখানে আমি লিখেছি যে অন্তঃখরা গ্রন্থিতে দুই ধরনের গ্রন্থি আছে, বহিঃখরা গ্রন্থি এবং অন্তঃখরা গ্রন্থি। আমি এখন বহিঃখরা গ্রন্থিটি নিয়ে ব্যাখ্যা করব। তার আগে তোমরা বহিঃখরা গ্রন্থিটা বোঝার জন্য একটি চিত্র আমি তোমাদের সামনে তুলে ধরব, সেই চিত্রটি তোমরা লক্ষ্য করবে। তো শিক্ষার্থীরা, বহিঃখরা গ্রন্থি হিসেবে অগ্নাশয়ের বৈশিষ্ট্যটা দেখো। এটা হচ্ছে বহিঃখরা গ্রন্থি। এখন দেখো, হ্যাঁ, এইখানে আমি অগ্নাশয়ের প্রস্থচ্ছেদের মধ্যে বহিঃখরা গ্রন্থিগুলো কি কি তোমরা দেখতে পাচ্ছ। এখানে বহিঃখরা গ্রন্থির মধ্যে আছে প্যানক্রিয়াটিক নালী, তারপরে প্যানক্রিয়াটিন, এসিনি, এগুলো হচ্ছে বহিঃখরা গ্রন্থি। তো শিক্ষার্থীরা দেখো, অগ্নাশয়টা বহিঃখরা গ্রন্থি হচ্ছে অসংখ্য লোবিউল বা এসিনাস নিয়ে কিন্তু অগ্নাশয় গঠিত। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এবার দেখো, অসংখ্য লোবিউল বা এসিনি নিয়ে অগ্নাশয় গঠিত। প্রতিটি লোবিউল একটি কেন্দ্রীয় ক্ষুদ্র নালী লুমেন আছে এবং এই লুমেনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি বৃত্তাকারে সজ্জিত এক সারি কোষ এটার মধ্যে অবস্থান করছে। শিক্ষার্থীরা দেখো, লোবিউলের কোষ থেকে অগ্নাশয়ের রসগুলো কিন্তু নিঃসৃত হচ্ছে, এগুলো লোবিউলের কোষ, এখান থেকে অগ্নাশয়গুলো নিঃসৃত হচ্ছে। এবং লোমের এবং ক্ষুদ্র ক্ষুদ্র অগ্নাশয় নালিকাগুলো একত্রিত হয়ে প্রধান অগ্নাশয় নালী বা উইসাং নালী গঠন করে, যা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি। শিক্ষার্থীরা, এই লোবিউল নালীযুক্ত গ্রন্থিগুলোকে আমরা কি বলি? স্বনাল গ্রন্থি, অর্থাৎ বহিঃখরা গ্রন্থিগুলোকে আমরা স্বনাল গ্রন্থি বলি। এদের ক্ষরণগুলো কিন্তু বহির্মুখী, মানে এটার অর্থ হচ্ছে ক্ষরিত রসগুলো নালীর মাধ্যমে বাহিরে নিষ্ক্রান্ত হয়, অর্থাৎ অন্তঃখরা অগ্নাশয়ের ভিতর থেকে নালীগুলো ক্ষরিত হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট নালীর পথে এটি দেহের বাইরে এটি নিষ্ক্রান্ত হয়, মানে বাহিরে বেরিয়ে আসে। সেজন্য এটাকে বলা হচ্ছে বহিঃখরা গ্রন্থি, অর্থাৎ ভিতর থেকে উৎপন্ন হয়ে বাহির দিকে এটা নিষ্ক্রান্ত হচ্ছে। শিক্ষার্থীরা, এবার তোমরা আবার ছবিটা দেখো। এবার তোমরা দেখো, অগ্নাশয়ের গ্রন্থিগুলো এই স্বনাল বলছি এই জন্য, অগ্নাশয়ের গ্রন্থি কোষগুলো ছোট ছোট কতগুলো নালীর প্রান্তে আমরা আঙ্গুর যে খাই, আমরা ফল চেয়ে চিনি, আঙ্গুরের গুছার মতো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সাজানো আছে। এই আঙ্গুরের মতো এইগুলা থেকে, হ্যাঁ, এই আঙ্গুরের মতো গুছানো যে ছোট ছোট কোষগুলো আছে, গ্রন্থি কোষগুলো, এই গ্রন্থি কোষগুলো থেকে ক্ষরণকারী রসটাই হচ্ছে সেরাস কোষ দ্বারা এটা গঠিত। আমি আবারও বলছি, এগুলো রস ক্ষরণকারী সেরাস কোষ দ্বারা এরা গঠিত হয়েছে এবং এরা কি করছে? বহিঃখরা গ্রন্থি হিসাবে এনজাইম ক্ষরণ করে থাকে এবং খাদ্য পরিপাকের ক্ষেত্রে এরা বিশেষ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা, তোমরা লিখে রাখো, অগ্নাশয়ের 90% হলো বহিঃখরা গ্রন্থির অংশ। এখানে বহিঃখরা গ্রন্থির অংশ হচ্ছে প্রায় 90%। অগ্নাশয়ের বহিঃখরা গ্রন্থির পরিমাণ হচ্ছে প্রায় 90%। তাহলে তোমরা লিখে রাখো, বহিঃখরা গ্রন্থির অংশ হচ্ছে প্রায় 90%। প্রায় 90% হচ্ছে অগ্নাশয়ের মধ্যে বহিঃখরা গ্রন্থির অংশ হচ্ছে প্রায় 90%। আমি আবারও বলছি, অগ্নাশয়ের মধ্যে দুই ধরনের গ্রন্থি আছে, অন্তঃখরা গ্রন্থি এবং বহিঃখরা গ্রন্থি। বহিঃখরা গ্রন্থি প্রায় 90% অংশ নিয়ে অবস্থান করেছে। তাহলে শিক্ষার্থীরা,
এবার আসি আমি অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কে তোমাদের জানা হয়েছে, এবার অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে 90% যদি বহিঃক্ষরা গ্রন্থি থাকে তাহলে 10% হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থির পরিমাণ হচ্ছে প্রায় 10% হলো অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে প্রায় 10% হচ্ছে বা 10% হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি পরিমাণ হচ্ছে প্রায় 10% আর 90% হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এখন আমি তোমাদেরকে যে প্রশ্নটা বুঝাবো সেটা তোমরা লক্ষ্য করো। আমি বলেছিলাম যে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে পাতার মতো গ্রন্থিটির ভূমিকা ব্যাখ্যা করো। এই যে একটা উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে পাতার মতো গ্রন্থিটির ভূমিকা ব্যাখ্যা করো। এখানে কিন্তু আমি এই অন্তঃক্ষরা গ্রন্থির সম্পর্কে ব্যাখ্যাটা তোমরা করবা। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই অন্তঃক্ষরা গ্রন্থির ব্যাখ্যাটা যদি তোমাদের দিতে হয় তাহলে আমি যে চিত্রটা এখন দেখিয়েছিলাম সেই চিত্রটাকে তোমরা ধরে যদি লক্ষ্য করো, আমি যা বলছি চিত্রটা দিকে তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে অন্তঃক্ষরা গ্রন্থির অংশ। দেখো অন্তঃক্ষরা গ্রন্থিতে কি আছে, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, প্যানক্রিয়াটিক, পলিপ্যাপটাইড কোষ। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে তোমরা কোষগুলো দেখতে পাচ্ছ। প্রশ্নটা যদি আসে যে উদ্দীপকের এই প্রশ্নটা যে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে পাতার মতো গ্রন্থিটির ভূমিকা ব্যাখ্যা করো, এখন আমি যে ব্যাখ্যাটি করব সেটা হচ্ছে তার উত্তর, এবং এটা বহুবার এসেছিল। তাহলে তোমরা এই ব্যাখ্যাটি যদি আমি শুধুমাত্র মুখেই বলে যাই তোমাদের কাছে খুব কঠিন মনে হবে, জটিল মনে হবে। আমি চিত্রটা তোমাদের সামনে তুলে ব্যাখ্যাটা দেব এবং চিত্রটার সাথে আমার কথাগুলো শুনে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, এইটা চিত্রটা এবার ভালো করে দেখো। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে অগ্ন্যাশয়ের রসক্ষরণকারী থলিগুলোর বাইরে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র বহু কোণাকৃতির কোষের পুঞ্জ আমরা দেখতে পাচ্ছি একত্রিত হয়ে আছে। এগুলোর নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমি যদি তোমাদের সামনে আরেকটি চিত্র ধরি তাহলে মনে হয় তোমরা এটা বুঝতে পারবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোনটা। দেখো শিক্ষার্থীরা, এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কীরকম আমি আবারও বলছি, অগ্ন্যাশয়ের রসক্ষরণকারী থলিগুলো বাইরের থলিগুলোর বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বহু কোণ আকৃতি, কোণাগুলো বহু আকৃতি, বহু কোণ, এইরকম কতগুলো কোষের পুঞ্জ একসাথে গুচ্ছ আকারে এরা অবস্থান করছে। এটাই হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। শিক্ষার্থীরা তাহলে দেখো, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরার অংশ। এটা হচ্ছে অন্তঃক্ষরার একটি অংশ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের পরিমাণটা কত হতে পারে তোমরা কি জানো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্রায় 10 লক্ষ কোষের একটি গুচ্ছ নিয়ে গঠিত। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমি এখানে লিখে দিচ্ছি, আচ্ছা এখানে না শিক্ষার্থীরা, তাহলে এই অগ্ন্যাশয়ের একটি অংশ হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। শিক্ষার্থীরা তোমরা দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যার পরিমাণ হচ্ছে, যার সংখ্যা পরিমাণটা হচ্ছে প্রায় 10 লক্ষ কোষের একটি গুচ্ছ নিয়ে এটি গঠিত। এটি প্রায় 10 লক্ষ, এটি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্রায় 10 লক্ষ কোষের একটি গুচ্ছ নিয়ে গঠিত। 10 লক্ষ কোষের একটি গুচ্ছ নিয়ে গঠিত। কে গঠিত? অন্তঃক্ষরা গ্রন্থির একটি প্রধান অংশ হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যা আমি তোমাদেরকে এখনই চিত্রে দেখিয়েছিলাম। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গঠিত হয়েছে প্রায় 10 লক্ষ কোষের একটি গুচ্ছ নিয়ে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গঠিত হয়েছে, যা তোমাদেরকে আমি চিত্রে দেখিয়েছিলাম। তো শিক্ষার্থীরা এবার আবারও দেখো, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কথা আমি যেটা বললাম প্রায় 10 লক্ষ কোষের গুচ্ছ নিয়ে এটি গঠিত। তা শিক্ষার্থীরা এবার দেখো প্রতিটি গুচ্ছে 4 ধরনের কোষ থাকে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে 4 ধরনের কোষ থাকে। এবার তোমরা আরেকটি চিত্র লক্ষ্য করলে বুঝতে পারবে এই যে 4 ধরনের কোষ থাকে, কোষগুলো কি কি দেখো, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, প্যানক্রিয়াটিক, পলিপ্যাপটাইড কোষ। আচ্ছা এবার দেখো, আলফা কোষগুলো গ্লুকাগন। শিক্ষার্থীরা এবার দেখো, আলফা কোষগুলো গ্লুকাগন হরমোন
করে। হ্যাঁ, শিক্ষার্থীরা, আলফা কোষগুলোর বৈশিষ্ট্য কি? এরা গ্লুকাগন হরমোন ক্ষরণ করে এবং এই ক্ষরণ করার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি পায়। আর বিটা কোষ এটা হচ্ছে ইনসুলিন হরমোন ক্ষরণ করে, ফলে কি হচ্ছে, ইনসুলিন হরমোন ক্ষরণ করে, এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। আর ডেল্টা কোষ সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে। তো শিক্ষার্থীরা, আর এইটা ক্ষরণ করার কারণে আলফা ও বিটা কোষের মানে আমি আবারও বলছি, সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে হচ্ছে ডেল্টা কোষ, যার ফলে যা আলফা এবং বিটা কোষের ক্ষরণ অর্থাৎ রক্তের মধ্যে যে গ্লুকাগন ও ইনসুলিন ক্ষরণ সেটাকে নিয়ন্ত্রণ করে। আর গামা কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ যাকে বলা হয়, সেটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষগুলোকে ক্ষরণ করে। এর ফলে আমাদের যে পাক অন্ত্রীয় আছে সেই পাক অন্ত্রীয় ক্ষরণ বৃদ্ধি পায় এবং অগ্নাশয়ের রস ক্ষরণে উদ্দীপ্ত করে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এই দ্বীপপুঞ্জের যে নালীগুলো থাকে না বলে একে আমরা নালীবিহীন গ্রন্থি বলি। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জের মধ্যে কোনো নির্দিষ্ট নালী থাকে না, অর্থাৎ এখানে নালী থাকে না বলে এটাকে আমরা নালীবিহীন গ্রন্থি বলি। এদের ক্ষরণটা অন্তর্মুখী হয়। শিক্ষার্থীরা, এর মানে বুঝতে পেরেছ? অর্থাৎ ক্ষরিত হরমোন রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়, আর এই জন্য এটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য হচ্ছে যে দেহের ভিতর থেকে এটা উৎপন্ন হওয়ার পরে সেটা রক্তের মাধ্যমে নির্দিষ্ট নালীপথে না, অর্থাৎ বহিঃক্ষরা গ্রন্থিগুলো উৎপন্ন স্থল থেকে একটি নির্দিষ্ট নালীপথে সেটা দেহের বাইরে এটা বের হয়ে আসে, কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থিগুলো দেহের বাইরে কিন্তু সেটা নিক্ষিপ্ত হচ্ছে না, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থিগুলো উৎপন্ন স্থল থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে সেটা প্রবাহিত হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। শিক্ষার্থীরা, এইবার হচ্ছে আমি তোমাদেরকে বলেছি অন্তঃক্ষরা গ্রন্থি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এবং এটা 4 প্রকারের, এবং সেই 4 প্রকারের গুলো কি কাজ করছে, ফলে এই কাজের কারণেই এটা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকছে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায়? এটা হচ্ছে অগ্নাশয়ের একটা অংশ, অন্তঃক্ষরা গ্রন্থির অংশ। আচ্ছা, ঠিক আছে শিক্ষার্থীরা, এবার যদি আমি বলি তাহলে অগ্নাশয়ের কাজ কি? অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির কাজটা কি? তাহলে আমরা অবশ্যই এটা এক বাক্যে বলতে পারি, এটা কাজটা কি? অন্তঃক্ষরা গ্রন্থি এবং অগ্নাশয়ের রসের যে এনজাইমগুলো আছে, এনজাইম সমূহগুলো খাদ্যের মধ্যে আছে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় খাদ্য আছে। তো আমরা যে খাবারগুলো খাচ্ছি, শর্করা, আমিষ, স্নেহ জাতীয় অর্থাৎ চর্বি জাতীয় খাবারগুলো খাচ্ছি, সেই খাবারগুলোকে এই গ্রন্থিগুলো অর্থাৎ অগ্নাশয়ের রসের এনজাইমগুলো আমিষ, শর্করা, স্নেহ জাতীয় খাদ্যগুলোকে পরিপাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও কিন্তু এই হরমোনগুলো অর্থাৎ অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোনসমূহ বিভিন্ন আমাদের দেহের শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে সাহায্য করছে। তো শিক্ষার্থীরা, আর অল্প একটু আছে, তারপরেই আমি ক্লাসটি শেষ করব আজকে। তো তোমরা লক্ষ্য করো, এবার আমি বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে অগ্নাশয়ের কাজ তোমাদেরকে একটু ব্যাখ্যা করব। বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে অগ্নাশয়ের কাজ, প্রশ্নটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে অগ্নাশয়ের কাজ। তাহলে তোমরা প্রশ্নটা নাও যে বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্নাশয়ের কাজ। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমি এখন ব্যাখ্যা করব বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্নাশয়ের কাজ। শিক্ষার্থীরা, তোমরা অথবা পরিপাকের অগ্নাশয়ের ভূমিকা ব্যাখ্যা করো, অথবা আমরা বলতে পারি যে অন্তঃক্ষরা গ্রন্থির কাজ কি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এই প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের সি অংশের পরিপাকের ভূমিকা উল্লেখ করো। আমি আবারও বলছি, উদ্দীপকের সি অর্থাৎ এই অগ্নাশয়ের পরিপাকের ক্ষেত্রে এর ভূমিকা ব্যাখ্যা করো। এইটার ব্যাখ্যা আমি এখন দিচ্ছি। পরীক্ষাতে যদি কোশ্চেনটা এইভাবে আসে যে উদ্দীপকের সি অংশে পরিপাকের ভূমিকা উল্লেখ করো, যার উদ্দীপকের উত্তরটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, এখানে কিন্তু বিক্রিয়ার ব্যাপার আছে। তাহলে পরিপাক সংক্রান্ত কাজ অর্থাৎ অগ্নাশয়
অগ্নাশয় কিভাবে কাজ করে এটা সকল বোর্ডে এসেছিল, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা কি লিখব যে অগ্নাশয়ের রসের মধ্যে আছে কি, অগ্নাশয়ের রসের মধ্যে শর্করা, আমিষ, স্নেহজাতীয় খাদ্য পরিপাকের জন্য নানান ধরনের এনজাইম নিঃসৃত হয়। আমরা দেখতে পাচ্ছি বহিঃখরা অন্তঃখরা গ্রন্থি নিঃসৃত হচ্ছে একমাত্র অগ্নাশয় থেকে, উভয় প্রকার গ্রন্থিগুলো। তাহলে এই অগ্নাশয়ের মধ্যে যে গ্রন্থিগুলো নিঃসৃত হয় এবং এখানে পরিপাকের জন্য নানান ধরনের এনজাইমগুলো নিঃসৃত হচ্ছে, যা নাকি অগ্নাশয় নালীর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করছে এবং অগ্নাশয় নালীর মাধ্যমে এই ডিউডেনামে প্রবেশ করছে এবং খাদ্যগুলোকে শর্করা, আমিষ এবং ফ্যাট জাতীয় খাদ্যগুলোকে পরিপাকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে করছে এটাই ব্যাখ্যা দিয়ে আমি সে ক্লাসটি শেষ করব। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, তোমরা লক্ষ্য করো। তো এটা হচ্ছে প্রথমে আমি যদি বলি শর্করা পরিপাক, তাহলে দেখো শর্করা পরিপাক হিসাবে শর্করা পরিপাক ক্ষেত্রে কিভাবে করছে খুব দ্রুত তোমরা বোঝার চেষ্টা করবে এবং লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, একটা হচ্ছে শর্করা পরিপাক, তাহলে অগ্নাশয় কিভাবে শর্করা পরিপাকে সাহায্য করছে। শর্করা পরিপাক, আচ্ছা এবার দেখো শর্করা পরিপাক অ্যামাইলেজ নামক এনজাইম, আমি এখানে অ্যামাইলেজ লিখে দিচ্ছি, অ্যামাইলেজ নামক, আমি শুধুমাত্র এনজাইমগুলোর নাম লিখব আর ব্যাখ্যাটা আমি মুখে মুখে বলবো, কারণ তোমাদের সময়ও কম, তোমরা খুব দ্রুত লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা দেখো, অ্যামাইলেজ নামক যে এনজাইম, সেটা এই অ্যামাইলেজ নামক এনজাইম এটি কি করছে, আমিষ, এটা হচ্ছে যে এনজাইমটা স্টার্চ ও গ্লাইকোজেনকে ভেঙে মল্টেজে পরিণত করছে। তাহলে শর্করা পরিপাকের ক্ষেত্রে অগ্নাশয়ের যে অ্যামাইলেজ নামক এনজাইমটি আছে সেটি স্টার্চ ও গ্লাইকোজেনকে ভেঙে সেটি মল্টেজে পরিণত করছে। তারপরে হচ্ছে 2 নম্বর আরেকটি শর্করা পরিপাকের ক্ষেত্রে আরেকটি ভূমিকা হচ্ছে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে মল্টেজ নামক এনজাইম ভূমিকা রাখছে। মল্টেজ, এইটা তোমরা লক্ষ্য করো, এই মল্টেজ নামক এনজাইম কি ভূমিকা রাখছে। মল্টেজ নামক এনজাইমটি, এটা হচ্ছে এই এনজাইমটি মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজ উৎপন্ন করছে। মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজ পরিণত করছে কে, মল্টেজ নামক এনজাইম। তাহলে হয়ে গেল শর্করা পরিপাক। এবার আমি তোমাদের প্রোটিন পরিপাকটা ব্যাখ্যা করছি। প্রোটিন পরিপাক, তাহলে অগ্নাশয় প্রোটিন পরিপাকের ক্ষেত্রে কি ভূমিকা রাখছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, প্রোটিনের ট্রিপসিন নামক এনজাইম, 1 নম্বর আমরা লিখতে পারি ট্রিপসিন নামক এনজাইম। ট্রিপসিন নামক এনজাইম, এই ট্রিপসিন নামক এনজাইমটি কি করছে, এটি হচ্ছে এনজাইমটি ট্রিপসিনোজেন নামে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হচ্ছে। এই ট্রিপসিনোজেন নামে এটি নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হচ্ছে, পরে এটা সক্রিয় হচ্ছে। কিভাবে পরে সক্রিয় হচ্ছে, এই নিষ্ক্রিয় এনজাইমটাকে আমরা জাইমোজেন বলি। নিষ্ক্রিয় অবস্থা যেটা, সেটা নাম হচ্ছে জাইমোজেন। এটা হচ্ছে জাইমোজেন, এই নিষ্ক্রিয় এনজাইমটিকে। আচ্ছা, এই জাইমোজেনটা, জাইমোজেন, আচ্ছা শিক্ষার্থীরা দ্রুত শিখে নাও। তো জাইমোজেন বলে, তো ডিউডেনামের মধ্যে যে মিউকোসা নিঃসৃত, এখানে এন্টারোকাইনেজ এনজাইমের সহায়তায় এই জাইমোজেন এনজাইমটি সেটা হচ্ছে কি সক্রিয় ট্রিপসিনে পরিণত হচ্ছে এবং প্রোটিওজ ও পেপটনকে ভেঙে পলিপ্যাপটাইডে পরিণত করছে। সক্রিয় হওয়ার পরে সেটি পেপটনকে ভেঙে এটি হচ্ছে প্রোটিওজ এবং পেপটনকে ভেঙে সেটিকে পলিপ্যাপটাইডে পরিণত করছে। এটা হচ্ছে প্রোটিন পরিপাকের ক্ষেত্রে ট্রিপসিন নামক এনজাইমের ভূমিকা। তারপরে হচ্ছে কাইমোট্রিপসিন, 2 নম্বর হচ্ছে কাইমোট্রিপসিন নামক এনজাইম। এই এনজাইমটি কি ভূমিকা রাখছে শিক্ষার্থীরা, লক্ষ্য করো। এই কাইমোট্রিপসিন নামক এনজাইমটি প্রোটিওজ, এটা হচ্ছে এনজাইমটি পলিপ্যাপটাইডের প্রান্তীয় লিঙ্কেজ অর্থাৎ পেপটনকে সরল পেপটাইড ও অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। সরল পেপটাইড ও অ্যামাইনো অ্যাসিডটাকে, সেটা হচ্ছে কাইমোট্রিপসিন নামক এনজাইম। কাইমোট্রিপসিন নামক এনজাইম সেটা হচ্ছে প্রান্তীয় লিঙ্কেজ অর্থাৎ পলিপ্যাপটাইডের পেপটনকে সরল পেপটাইডে ও অ্যামিনো অ্যাসিডে পরিণত করতে সাহায্য করছে। তারপরে যদি আমরা আরেকটি দেখি, কার্বোঅক্সিপেপটাইডেস।
নামক এনজাইম কার্বক্সি পেপটাইডেস নামক এনজাইম। আচ্ছা, এই এনজাইমটিও প্রোটিন পরিপাকে সাহায্য করে। তো কিভাবে করছে? কার্বক্সি পেপটাইডেস নামক এনজাইমটি এটা করছে কি শিক্ষার্থীরা দেখো, এটি শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো পলিপেপটাইডের, আচ্ছা এখানে দেখো কাইমোট্রিপসিন নামক এনজাইম প্রোটিওজ পেপটাইডকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করছে। আমি আবারও বলছি, তোমরা দুইটার মধ্যে ভেজা লেগে ফেলবে। কাইমোট্রিপসিন নামক যে এনজাইমটি আছে সেটি হচ্ছে প্রোটিওজ ও পেপটনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে। আর কার্বক্সি পেপটাইডেস নামক এনজাইমটি সেটি হচ্ছে এটা সরল পেপটুড, সেটা পলিপেপটাইডের প্রান্তীয় লিঙ্কেজকে ভেঙে সরল পেপটাইডে ও অ্যামিনো অ্যাসিডে পরিণত করছে। আর এটা হচ্ছে অ্যামিনো পেপটাইডেস নামক এনজাইম। আমি উপরে মুছে ফেলছি। অ্যামিনো পেপটাইডেস নামক এনজাইম, এটা দেখো অ্যামিনো পেপটাইডেস অ্যামিনো পেপটাইডেস নামক এনজাইম কী করছে? সেটি হচ্ছে পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করছে। তার পলিপেপটাইডকে ভেঙে আবার সেটি অ্যামিনো অ্যাসিডে পরিণত করতে সাহায্য করছে অ্যামিনো পেপটাইডেস। তারপরে 5 নম্বরটা তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে ট্রাইপেপটাইডেস এনজাইমটি কী করছে? সেটি সেটি হলো পলিপেপটাইডকে ভেঙে, এটিও পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। তারপরে হচ্ছে 6 নম্বরে যদি আমরা দেখি ডাইপেপটাইডেস তো ডাইপেপটাইডেস নামক এনজাইমটি সেটি প্রোটিনের ক্ষেত্রে কী ভূমিকা রাখছে? সেটি হচ্ছে ডাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরিতে সাহায্য করছে, ডাইপেপটাইডকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে তৈরি করতে সাহায্য করছে। তারপরে হচ্ছে এটা কোলিজিনেজ নামক এনজাইম, আরেকটি হচ্ছে কোলিজিনেজ নামক এনজাইম। কোলিজিনেজ নামক এনজাইম। এই কোলিজিনেজ নামক এনজাইম কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে অর্থাৎ পেপটুন ও প্রোটিওজকে প্রোটিনে পরিণত করছে, অর্থাৎ এটা কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে পরিণত করতে সাহায্য করছে। তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে ইলাস্টেজ নামক এনজাইম। ইলাস্টেজ নামক এনজাইম সেটি কী করছে? যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভেঙে সরল পেপটাইড অর্থাৎ পেপটুন ও প্রোটিওজে পরিণত করতে সাহায্য করছে। এই হচ্ছে মোটামুটি এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক। এবার আমি স্নেহ জাতীয় খাদ্য পরিপাকটা অল্প একটু আছে। স্নেহ জাতীয় খাদ্য পরিপাক আমি এখানে আবার মুছে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আচ্ছা, এবার তোমরা লক্ষ্য করো, এটা হচ্ছে এবার স্নেহ জাতীয় পরিপাকের ক্ষেত্রে ভূমিকা। স্নেহ পরিপাক, স্নেহ পরিপাকটা ছোট, তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে স্নেহ পরিপাক। আচ্ছা, স্নেহ পরিপাকের ক্ষেত্রে লাইপেজ নামক এনজাইম ভূমিকা রাখছে। লাইপেজ শিক্ষার্থীরা, এই লাইপেজ নামক এনজাইমটি কী করছে? এটি চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। তো চর্বি জাতীয় খাদ্যকে ভেঙে লাইপেজ নামক এনজাইমটি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করতে সাহায্য করছে। তারপরে হচ্ছে 2 নম্বর তোমরা লেখো কোলেস্টেরল এনজাইম। কোলেস্টেরল এস্টারেজ
এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ নামক এনজাইম। এই কোলেস্টেরল এস্টারেজ নামক এনজাইম এটা করছে কি পিত্ত লবণের উপস্থিতিতে খাদ্যের আমাদের যে পিত্ত লবণ আছে পিত্তাশয়ে পিত্ত লবণের উপস্থিতিতে খাদ্যের মধ্যে যে কোলেস্টেরল আছে সেই পিত্ত উপস্থিত খাদ্যে কোলেস্টেরল ও এস্টারগুলোকে ভেঙে কোলেস্টেরল ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে সাহায্য করছে। তাহলে এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে, ফ্যাট পরিপাকের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা এছাড়া আরেকটু আছে পরিপাকীয় কাজ। এটা হচ্ছে অপরিপাকীয়, এটা পরিপাকের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে অপরিপাকীয় কাজ। অগ্ন্যাশয় কিছু অপরিপাকীয় কাজ করে থাকে। অপরিপাকীয় কাজগুলো কি কি দেখো, একটা হচ্ছে অম্ল ক্ষারের সাম্য, এক নম্বর হচ্ছে অম্ল ক্ষারের সাম্য। অম্ল ক্ষারের সাম্য রক্ষা করতে। আচ্ছা, কিভাবে করছে তোমরা দেখো, এটা হচ্ছে অগ্ন্যাশয় রস অম্ল ক্ষারের সাম্যতা বজায় রাখতে সাহায্য করে থাকে। এটা হচ্ছে অপরিপাকীয় কাজের ক্ষেত্রে একটি অংশ। 2 নম্বর কয়েকটা পয়েন্টস তোমরা লিখে রাখলে মনে রাখতে পারবে। অ্যাসিড প্রশমন। তাহলে দেখো, নাম দেখে বোঝা যাচ্ছে যে অগ্ন্যাশয় রস তার ক্ষারীয় প্রকৃতি হওয়ার কারণে অগ্ন্যাশয় রসের ধর্ম হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। আর এই ক্ষারীয় প্রকৃতির হয়েছে বলে সে কি করছে, অ্যাসিডগুলো হওয়ার কারণে এটি পাকস্থলী থেকে যে কাইমগুলো আসে, এই আগত কাইমের অ্যাসিডগুলোকে প্রশমিত করে আন্তরিক রসের সাথে এটা আন্তরিক রসের কাজে সহায়তা করতে এটি সাহায্য করে থাকে। তাছাড়া আরও কিছু কাজ করে থাকে এই অংশটি। এটা হচ্ছে পানি সাম্য নিয়ন্ত্রণ করে। পানি সাম্য নিয়ন্ত্রণ। শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে ফেলো। পানি সাম্য নিয়ন্ত্রণটা বুঝতে পারছো, দেহের পানি সাম্য বজায় রাখার ক্ষেত্রে এই অগ্ন্যাশয় কিছু ভূমিকা রাখে। তাছাড়া আর অল্প কিছু, আর কয়টা 2-3টা পয়েন্ট আছে, শেষ। তোমরা একটু ধৈর্যের সাথে লিখে ফেলো। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে দেহতাপ নিয়ন্ত্রণ। আচ্ছা শিক্ষার্থীরা দেখো, দেহতাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অগ্ন্যাশয় রসটা কি করে, নিঃসরণের কারণে তার নিঃসরণের দ্বারা আমাদের যে দেহতাপ আছে সেই দেহতাপটা নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ অগ্ন্যাশয় করে থাকে। তো সেটার মধ্যে যেমন রেচন ক্রিয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখে রেচন ক্রিয়া। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, রেচন ক্রিয়া কয়েকটি ভারী ধাতু আছে। তো এই কয়েকটি ভারী ধাতুগুলোর মধ্যে আছে, এগুলা করে প্রতি 20 টাইপের এবং অ্যালকলয়েড প্রভৃতি এই জাতীয় জিনিসগুলোর অগ্ন্যাশয় রসের মাধ্যমে পুষ্টিক নালীর মধ্যে এসে পৌঁছায় এবং পরবর্তীতে সেগুলা মলের সাহায্যে বের হয়ে যায়। অগ্ন্যাশয়ের কারণে এটা সম্ভব। এছাড়া আমরা যদি আরেকটু দেখি 6 নম্বর পয়েন্টস এবং পিচ্ছিলকরণ। অগ্ন্যাশয় রসটা কীভাবে পিচ্ছিলকরণ করে সেটা হচ্ছে, যেমন অগ্ন্যাশয়ের মধ্যে কিছু মিউসিন আছে। এই মিউসিনের সাহায্যে ক্ষুদ্রান্তগুলো মধ্যস্থ খাদ্য রসগুলো এসে ক্ষুদ্রান্তের মধ্যে এসে এই মিউসিনের কারণে ক্ষুদ্রান্তের রসের সাথে মিশে এটা পিচ্ছিল হয়ে যায়। আর এই খাদ্যটা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে এক স্থান থেকে এটা অন্য স্থানে খুব সহজে এটা স্থানান্তরিত হতে পারে। তো এই কাজটা কিন্তু অগ্ন্যাশয়ের কারণেই সম্ভব হয়েছে, পিচ্ছিলকরণের কারণে। আর এটা হচ্ছে ট্রিপসিনের ক্রিয়া প্রদান। আরেকটা হচ্ছে শেষ, এই পয়েন্টটা শেষ। 7 নম্বর ট্রিপসিনের শিক্ষার্থীরা ট্রিপসিনের ক্রিয়া, এই 7 নম্বরটা লিখে ফেলো, এটি শেষ। ট্রিপসিনের ক্রিয়া দমন। ট্রিপসিনের ক্রিয়া দমন। আচ্ছা, এবার দেখো অগ্ন্যাশয়ের রসের মধ্যে ট্রিপসিন আছে। তো এটা ট্রিপসিন ইনহিবিটর আছে, যা নাকি ট্রিপসিনের ক্রিয়াকে বাধা প্রদান করতে বিশেষ ভূমিকা পালন করে। এই হচ্ছে তোমাদের প্রশ্নটা যদি আসে যে উদ্দীপকের সি অংশ পরিপাকের ভূমিকা ব্যাখ্যা করো, অগ্ন্যাশয়ের পরিপাকের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে অগ্ন্যাশয় কী পরিপাকের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, শর্করা জাতীয় খাদ্য পরিপাক কীভাবে করেছে, অগ্ন্যাশয় ভূমিকা রেখেছে। তারপর আমিষ জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবারের পরিপাকের ক্ষেত্রে কীভাবে ভূমিকা রেখেছে এবং ফ্যাট জাতীয় খাবার পরিপাকের ক্ষেত্রে কী রকম ভূমিকা রেখেছে, আমি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা
তোমরা আবার ভালোভাবে দেখবে বাসায় এবং পড়বে। এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি আগামীকাল ইনশাল্লাহ লাইভে ক্লাস নিব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বেশি বেশি করে পড়াশোনা করবে, তরল খাবার খাবে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে, ঠিক টাইমে ঘুমাবে এবং নিয়মিত রুটিন করে পড়াশোনা করবে। তাহলে অবশ্যই একটি ভালো রেজাল্ট করা সম্ভব। শিক্ষার্থীরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো এই কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় টানছি। আল্লাহ হাফিজ।